ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন সম্প্রতি পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত একের পর এক ষড়যন্ত্র করছে, যার মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য তারা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চায় এবং বাংলাদেশে চরমভাবে কোণাঠাসা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনরুজ্জীবিত করতে চায়। তারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিপাকে ফেলে এমন ধরনের কর্মকাণ্ড তারা করতে চায় যার মাধ্যমে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হয়ে শেখ হাসিনা যেন আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। এই সকল ষড়যন্ত্র সফল করতে তারা শুরু থেকেই অনবরত তাদের দেশে যে গদি মিডিয়া বা পাঁচটা মিডিয়া আছে তার মাধ্যমে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে, যার আসলে বাস্তবিক কোনো ভিত্তি নাই, এই ধরনের প্রপাগান্ডা তারা চালিয়েছে। কখনো কখনো আবার ইসকনের মতো একটু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তারা কাজে লাগিয়েছে, যারা ইতিমধ্যে প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে বারবার তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করেছে, যার ফলশ্রুতিতে ভারত এখন ষড়যন্ত্রের পথ পরিহার করে সরাসরি বাংলাদেশে আক্রমণ করে বা শক্তি প্রয়োগের মাধ্যমে বিষয়টির সমাধান করতে চায়। কারণ বাংলাদেশে তারা যে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এই ধরনের কোনো লেভারেজ, কোনো আধিপত্য তারা এখন খুঁজে পাচ্ছে না। তারা এখন বাংলাদেশকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। 53 বছরের বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। বাংলাদেশ তার নিজস্ব একটি স্বাধীন সার্বভৌম যে অবস্থান সেটি ধরে রেখেই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করার ভারতের যে খায়েশ সেটা আসলে ভারতের অপূরণীয়ই রয়ে যাচ্ছে এবং হাত ফসকে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ভারতের মাথা খারাপ হয়ে যাওয়ার ফলে তারা এখন সরাসরি শক্তি প্রয়োগের রাস্তাটা বেছে নিয়েছে, যার উল্লেখযোগ্য একটি উদাহরণ হিসাবে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের যে অস্থায়ী হাই কমিশন আছে সেখানে তারা নগ্নভাবে পৈশাচিক কায়দায় হামলা চালিয়েছে এবং বিভিন্ন মিডিয়ার মারফত খবর আসছে তারা বাংলাদেশের সীমান্তে প্রায় 35,000 সেনা মোতায়েন করেছে। এছাড়াও ভারতের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে যে জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রফতানি করা হতো সেগুলো তারা বন্ধ রেখেছে এবং বাংলাদেশ বিষয়ে ভারতের প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেই বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছে। এ সকল কিছুর প্রতিক্রিয়াতে বাংলাদেশ আসলে নমনীয় হওয়ার পরিবর্তে উল্টো ভারতের উপরে চাপ প্রয়োগ করার নীতি নিয়েছে এবং সে চাপ প্রয়োগ করার নীতির মাধ্যমে বাংলাদেশ এখন যে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তারা দাবি জানিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে যে সকল চুক্তি আছে যেখানে স্পষ্টই অভিযোগ আছে যে ভারত একচ্ছত্র সুবিধা নিয়েছে, সে সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি তারা ইতিমধ্যে জানিয়েছেন। সেই সঙ্গে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যাকাণ্ড, বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফলানি স্বর্ণাদাস সহ অসংখ্য যে সীমান্ত হত্যা হয়েছে এই সীমান্ত হত্যাগুলোর তারা পূর্ণাঙ্গ বিচার চাইছেন। সেই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচার চাইছেন এবং আমি আমার দিক থেকে মনে করি এই দাবিগুলো চাওয়াটা খুবই যৌক্তিক এবং আমার দিক থেকে আমি সেই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্রের হন্তারক হিসাবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মরণোত্তর বিচারের দাবি জানিয়েছি। এখনকার মূল কথা হলো বিচারের দাবিতে বাংলাদেশ ফেলানি, পিলখানা এবং পানির ন্যায্য হিস্সা চাই। এটাই মূলত দাবি। সেটা হলো ফেলানি হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, পানির ন্যায্য হিস্সা এবং গণতন্ত্রের প্রশ্ন। এই বিষয়গুলো আমাদের জাতীয় ইতিহাস ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ আমরা আলোচনা করব এসব বিষয় এবং কিভাবে এ নিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বিচার এবং সমাধানের অপেক্ষায় রয়েছে। ফুলানি হত্যাকাণ্ড। 2011 সালের 7ই জানুয়ারি কিশোরী ফুলানির মৃত্যু ঘটে ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতের বিএসএফের গুলিতে মারা গেলে তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে প্রবল ক্ষোভের সৃষ্টি করে। আসলে সেদিন কাঁটাতারে যে ফুলানির লাশটা ঝুলেছিল সেটা আসলে ফুলানির লাশ নয়, ওটা বাংলাদেশ ঝুলেছিল। তখনকার যে নতজানু সরকার ক্ষমতার মসনদের বিনিময়ে পুরো বাংলাদেশকেই ভারতের হাতে তুলে দিয়েছিল এবং ভারত পুরো বাংলাদেশকেই সীমান্তে যেন একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল, যার একটি উৎকৃষ্ট উদাহরণ বা নিকৃষ্ট উদাহরণ এই ফুলানি হত্যাকাণ্ড, যার আসলে সুষ্ঠু বিচার আজও হয়নি। সেখানে বিচারের নামে যে একটি নাটক হয়েছে, এক বিএসএফ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছিল আদালতের মাধ্যমে, তবুও সেই শাস্তি কার্যকর হয়নি, অর্থাৎ এর কোনো বিচারই হয়নি। যেটা হয়েছে সেটা লোক দেখানো আইওয়াস মাত্র। তো এইভাবে ফুলানি তো শুধু একটা সিঙ্গেল নাম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই স্বর্ণা দাস নামে আরেকজন কিশোরীকে তারা বর্ডারে গুলি করে হত্যা করে। তো আমরা যদি এই সকল পরিসংখ্যান দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো 2009 থেকে 2018 সাল পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে 294 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 2019 সাল থেকে 2024 সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় 20-30 জন সীমান্ত হত্যার শিকার হন। 2024 সালের প্রথম 6 মাসেই বিএসএফের গুলিতে 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে 2 জন শিশু। এটা ডয়চে ওয়েলের রিপোর্ট অনুযায়ী। সীমান্ত হত্যার কারণ হিসাবে ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে এখানে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন, বিচারের প্রক্রিয়ার মুখোমুখি করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই হত্যা করতে পারেন না। তো এই যে সীমান্ত হত্যাকাণ্ড এবং এর বিচারের যে অভাব, এর পরেই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে ভারত বাংলাদেশকে আসলে কোন দৃষ্টিতে দেখে এবং বাংলাদেশের জীবনের মূল্য ভারতের কাছে আসলে কিছুই না। ফুলানি হত্যাকাণ্ড শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, এটি আমাদের মানবাধিকারের প্রশ্ন এবং সীমান্ত নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জের প্রতীক। সুতরাং ফুলানি হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার এটা আমরা অবশ্যই দাবি করি, এটা বাংলাদেশের প্রাণের চাওয়া। এখন আসি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত এই হত্যাকাণ্ডে 57 জন সামরিক অফিসার সহ 74 জন নিহত হন। এই ঘটনা বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় এবং কথিত আছে এই পুরো হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল ভারতীয় নীল নকশায়। সেখানে কিছু আলামতও ছিল, একটি মাইক্রো গাড়ি বা আরও কিছু অনুষঙ্গ কিছু লোকজন ভারত থেকে এসেছিল, এই ধরনের কথাবার্তাও শোনা যায়। সেই মাইক্রোবাসটি আবার ভারতে চলে গিয়েছে এমনও খবর শোনা গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে ভারত যে আসলে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে একটু সরাসরি দায়ী, এটা বাতাসে অনেকভাবেই এ খবর ভেসে বেড়ায়। সুতরাং পিলখানার যে তথাকথিত জজমিয়া টাইপের যে বিচার, এই বিচার প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষ এটা কখনোই মেনে নেয়নি। বাংলাদেশের মানুষ এটা আওয়ামী লীগ সরকারের একটা মন গড়া বিচার। বাংলাদেশে বর্তমান যে বিচার উঠেছে, দাবি উঠেছে, সেটা হলো এই পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং সঠিক বিচার। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা শুধু নিহতদের জন্য নয়, এটি আমাদের জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পানির ন্যায্য হিস্সা। ভারত বাংলাদেশের মধ্যে টোটাল 54টি অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে তিস্তা নদী অন্যতম। 2011 সালে তিস্তা চুক্তির খসড়া চূড়ান্ত হলেও এখনও চুক্তি কার্যকর হয়নি। তো আসলে ভারত আমাদেরকে পানি দিয়েও মারতে চায়। তারা অসময়ে যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি দেয় না, কিন্তু যখন পানির প্রয়োজন নেই তারা তখন আমাদের না বলে না কয়ে হঠাৎ তারা বাঁধগুলো খুলে দেয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশে আসলে অবধারিতভাবে বন্যা সংঘটিত হয়। এবং আমি আমার ব্যক্তিগত চাওয়া থেকে যেটা মনে করি, প্রণব মুখার্জির আসলে একটি মরণোত্তর বিচার চাই। কেননা এই প্রণব মুখার্জি সম্পূর্ণ অবৈধভাবে আওয়ামী লীগের সঙ্গে তার সখ্যতা থাকার জন্য তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন এবং 2014 সালের যে ভোটারবিহীন অবৈধ নির্বাচন, যে নির্বাচনে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন,
সেই নির্বাচনের মূল মাস্টারমাইন্ড বা মূল হোতা হিসেবে বলা হয় প্রণব মুখার্জিকে, যদিও উনি এখন আর বেঁচে নাই। কিন্তু গণতন্ত্রের হন্তারক হিসাবে, হত্যাকারী হিসাবে প্রণব মুখার্জি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। আমরা জানি অনেক খুঁটিনাটি বিস্তারিত বিবরণ আছে, সেদিকে আর না যাই, তবে শুধু এইটুকু বলতে পারি। তো বাংলাদেশে যে বর্তমান দাবি করেছে যে ভারতের সাথে সম্পাদিত সকল ধরনের চুক্তি প্রকাশ্যে আনতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সঠিক বিচার করতে হবে, বিশেষ করে ফলানি এবং স্বর্ণাদেশের বিষয়টা। তা সত্ত্বেও পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশের যে দীর্ঘদিনের চাওয়া, এই দীর্ঘদিনের চাওয়াটাও বাংলাদেশ নতুন করে আবার দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে। পাশাপাশি আমি আমার জায়গা থেকে এই প্রণব মুখার্জির মরণোত্তর বিচারের দাবি করি। পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সমাধান, পানির ন্যায্য হিস্সা এবং গণতন্ত্র রক্ষায় বিদেশি প্রভাবের অবসান, এসব প্রশ্ন আমাদের জাতির জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসব বাস্তবায়ন সম্ভব।